হ্যাঁ, তোমাদের ক্লাস শুরু করতেছি, যেহেতু তোমাদের আবার একটা অনেকেরই ক্লাস আছে নেক্সট ডে। লাস্ট ক্লাসে মনে হয় 3 P's অফ মার্কেটিং এটা পড়েছিলাম। আজকে হচ্ছে 4 C's অফ মার্কেটিং এটা শুরু করার কথা। 3P 4 C's এগুলো হচ্ছে কি মার্কেটিং এর ধরো সিমিলার ওয়ার্ড দিয়ে তোমার হচ্ছে কিছু জিনিস থাকে যেটা হচ্ছে মেনটেন করা হয় কি আর। তো দেখো, হুম, তো যেটা বলতেছিলাম যে 3P 4C এগুলো হচ্ছে তোমার ইজিলি মনে রাখার জন্য, বা হচ্ছে তোমার এই জিনিসগুলো লাগে যে এটা ছাড়া তো হচ্ছে না। তো আমরা একটু ব্যাকে যাই। 4P যেটা ছিল সেটা যদি একটু খেয়াল করি, 4P হচ্ছে সবার আগে মার্কেটিং মিক্স এর টুল হিসেবে ব্যবহার করা হইতো কি আর। প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন, মার্কেটিং টুল মানে হচ্ছে তুমি যেটা ব্যবহার করে মার্কেটিং এর যে অবজেক্টিভস আছে, মার্কেটিং এর যে গোল আছে সেটা অ্যাচিভ করা হয় যেই কয়েকটা জিনিসের মাধ্যমে। কারণ হচ্ছে প্রোডাক্ট ছাড়া তো আমরা মার্কেটিং করব কি দিয়ে, কোনো তো আর ওয়ে নাই। আমরা নিশ্চয়ই একটা কিছু না কিছু দিয়ে মার্কেটিং করি। সেটা হতে পারে কোনো একটা প্রোডাক্ট, হতে পারে কোনো একটা সার্ভিস নিয়ে। তো ওই সেই প্রোডাক্ট আর সার্ভিসের একটা প্রাইস আমরা কি করি, ফিক্স করে দেই। দেন হচ্ছে সেটা নিশ্চয়ই কোনো একটা প্লেসে আমরা কি করি, সেল করি, বা হচ্ছে কোনো একটা প্ল্যাটফর্মে সেল করি, তার জন্য প্লেস প্রয়োজন। এবং হচ্ছে প্রমোশনটাই হচ্ছে মেইন মার্কেটিং এর অংশ, যেটাকে আমরা বলি অ্যাডভার্টাইজিং। এটার মাধ্যমে আমরা প্রোডাক্টের পরিচয় দেই কাস্টমারের কাছে। তো প্রত্যেকটা জিনিসই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখানে 4P যেটা, এটা খুব ইম্পর্টেন্ট মার্কেটিং টুল হিসেবে। একদম এটা কমন একটা কোশ্চেন হয় যে মার্কেটিং মিক্স বলতে কি বোঝো, এবং হচ্ছে মার্কেটিং মিক্স বলতেই বোঝায় 4P কে। তো এইটা ছিল একদম উম প্রথম দিকের ধারণা। তো পরে হচ্ছে গবেষণার মাধ্যমে এটাকে আরো ইমপ্রুভমেন্ট করা হয়েছে। এবং হচ্ছে আহ এই 4P টাকে 4C তে কনভার্ট করা হয়েছে। আমরা যদি দেখি যে প্রোডাক্টের বদলে কমিউনিটিতে কনভার্ট করা হয়েছে, প্রাইসের বদলে কস্ট, প্লেস মানে চ্যানেল, এবং হচ্ছে প্রমোশন মানে কমিউনিকেশন। এটা হচ্ছে 1973 সালে একটা প্রপোজাল দেওয়া হয়েছে। এই মানে এটার পরিবর্তে আমরা এরকম নামকরণ করতে পারি কিনা। কারণ কি, তোমার হচ্ছে আহ টাইম চেঞ্জ হচ্ছে, যুগ আপডেট হইতেছে। আমাদের হচ্ছে আহ কথা বলার যে ভঙ্গি, বা হচ্ছে মিনিং যদি বলি, মাঝে মাঝে ওয়ার্ড যে চয়েস করার যে অবস্থানটা থাকে সেটা আমরা চেঞ্জ করি। হ্যাঁ, তো সেই পরিপ্রেক্ষিতে আসলে আমাদের এই যে প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন, এই চারটার একটু চেঞ্জ হয়ে এরকম হয়েছে। সাথে আরেকজন রিসার্চার উনি কি করেছেন যে আহ হ্যাঁ, ভাজি আরেকটু চিকন হবে না? ওইটা সব ইয়ে বের হয়ে যায়। আরেকটু কাটতে বলো। হ্যাঁ, মানে চিকন করে বলতে হয়। আচ্ছা, কি বলতেছিলাম জানি। পরের যে রিসার্চার আসলো, উনি হচ্ছে আর একটু প্রপোজাল দিল। সেটা হচ্ছে কি, এই দেখো মার্কেটিং এর সাথেই আমরা কি করব, নতুন একটা নামকরণ করা হয়েছে 4Cর। ওনার মতে যে 4C হওয়া উচিত, কনজিউমার দিয়ে শুরু করা উচিত। দেন হচ্ছে কস্ট থাকবে, কনভেনিয়েন্স থাকবে, এবং কমিউনিকেশন থাকবে। তো এখানে কি বলা হয়েছে যে এক একজন রিসার্চার তাদের হচ্ছে ওপিনিয়ন দিয়ে আহ কি বলবো এটাকে, তোমার হচ্ছে মার্কেটিং এর যেই
থিওরিটা আছে বা মার্কেটিং এর যে মিক্স, মেইনলি মার্কেটিং মিক্স যে থিওরিটা আছে সেটাকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন তাদের হচ্ছে ওপিনিয়ন থেকে। তো এই জন্যই আসলে এগুলো একটু পড়া হয় এরকম ভাবে যে তোমরা বিভিন্ন ভাবে সার্চ করলে দেখবা আরো। আরো আমরা যদি বলি আরো বিভিন্ন যেই টপিক গুলো আছে, ধরো সাপ্লাই চেইনেরও এরকম কিছু আছে, ওরেস আছে, আহ পি নিয়েও এস নিয়েই আছে। এরকম কি আর মনে রাখার জন্য বা হচ্ছে সহজ হয় সেরকম ভাবেই তোমার হচ্ছে কিছু ওয়ার্ড সাজেস্ট করা। এগুলো কিন্তু শুধু ওয়ার্ড না, এগুলো হচ্ছে তোমার আহ মার্কেটিং এর যে টুল, সেই টুল হিসেবেও মোস্টলি ইউজ করা হয়। তো উনি যেটা বলেছেন যে চেঞ্জ করে আমরা কিসে দিলাম, কনজিউমারে দিলাম, যে তোমার হচ্ছে কনজিউমার যদি না থাকে তাহলে তো এটা আসলে আমরা কি করতে পারবো না, কাকে দিব, তাই না? প্রোডাক্ট গুলো আমরা কাকে সেল করব? তো এই জন্য উনি হচ্ছে কনজিউমারটা সবার প্রথমে দিয়েছেন, দেন হচ্ছে যে প্রোডাক্ট আমরা দিব সেটার কস্ট কেমন হবে, হ্যাঁ, সেটা এখানে দেওয়া। দেন হচ্ছে আমাদের দেওয়া হচ্ছে কনভিনিয়েন্স। কনভিনিয়েন্স হচ্ছে আমার এটা আহ কোথায়, কনভিনিয়েন্সটা মেনলি হচ্ছে ওই চ্যানেল যেটা সেটার পরিপ্রেক্ষিতে আসলে দেওয়া, যে কনভিনিয়েন্সটা কোন জায়গায় দিলে, প্রোডাক্টটা কোন প্লেসে প্রমোশন করলে আমার জন্য ভালো হবে। কারণ হচ্ছে কি, আমরা মার্কেটিং করি কিভাবে, আমরা আগে অ্যানালাইসিস করি, প্রোডাক্ট নিয়ে অ্যানালাইসিস করি, কাস্টমার নিয়ে অ্যানালাইসিস করি, এবং হচ্ছে আমরা দেখার চেষ্টা করি যে এটা কোথায় ইয়ে করলে কি বলে, কোন প্লেসে মার্কেটিং করলে আমাদের জন্য বেশি ভালো হবে, হ্যাঁ, বা হচ্ছে বেশি কনজিউমার অ্যাট্রাক্টেড হবে বা অনেককে জানানো যাবে। তো সেইটাকে আমরা বলতে পারি কনভিনিয়েন্স। দেন কমিউনিকেশন তো বোঝা যাচ্ছে, সেটা হচ্ছে কি আমরা যে অ্যাডভার্টাইজমেন্ট কাজটা করব বা হচ্ছে ইনফরমেশনটা যে দিব, কোন ওয়েতে দিব, আমরা কি অনলাইনের মাধ্যমে দিব নাকি হচ্ছে অফলাইনের মাধ্যমে দিব, নাকি হচ্ছে অন্য কোনো ওয়ে অবলম্বন করব, সেগুলো নিয়ে অ্যানালাইসিস করা। তো এই যে আমাদের 4C অফ মার্কেটিং, এটাও হচ্ছে ইম্পর্টেন্ট একটা টপিক। তারপরে বলা হয়েছে আমরা যে এই মার্কেটিং করব, মানে হচ্ছে ধরো প্রমোশনাল বিভিন্ন অফার টফার চালাবো, যাই করি না কেন, বা প্রোডাক্টটা আমি কাস্টমারের সাথে আহ পরিচয় করিয়ে দিব, তো এটা করাতে গেলে আমাদের কিছু চ্যানেল হয়ে যেতে হয়, বা হচ্ছে চ্যানেলের মাধ্যমে অ্যাকচুয়ালি আমরা কাজগুলো করে থাকি। তো চ্যানেলটা কি, সবার প্রথমে হচ্ছে কমিউনিকেশন চ্যানেল। কমিউনিকেশন যে ওয়ার্ডটা, এতেই আমরা মানে একটু প্রেডিক্ট করে নিতে পারি এই চ্যানেলের কাজ কি হতে পারে। এই চ্যানেলের কাজ হচ্ছে আমার আম, যে কাস্টমার থাকে বা কনজিউমার যারা থাকে বা বায়ার থাকে, সেলার থাকে, দুই পক্ষের সাথে এই দুই পক্ষের একটা যোগাযোগ প্রতিস্থাপন করে দেয়ার মিডিয়া হিসেবে কাজ করে। হুম। ওরা কি করে, একটার সাথে আরেকজনের, একজনের সাথে আরেকজনের যে তথ্য আদান প্রদান, সেই তথ্যটা আদান প্রদান করে দিতে পারে। তো সেটা কিসের মাধ্যমে হইতে পারে, দেখো এখানে একটু এক্সাম্পল দেয়া আছে। নিউজ পেপার, রেডিও, মানে এটা হচ্ছে ওয়ে, যে কমিউনিকেশন যে আমরা করি না কিভাবে করতে পারি, নিউজ পেপার, রেডিও, এগুলো টেলিভিশনের মাধ্যমে কি করি আমরা, অ্যাডভার্টাইজমেন্ট দিই, বায়ার খুঁজি, সেলার খুঁজি, তাই না? এই যে আমরা বিভিন্ন পেপারে দেখি না, বিজ্ঞাপন দিয়ে থাকে যে এরকম একটা ধরো ফ্যাক্টরি বিক্রি হবে, এই প্লেসে আছে, এর মালিক এই, আমরা হচ্ছে এটার জন্য আহ ভালো একজন বায়ার খুঁজতেছি যে আসছে। ওভাবে আমরা কি করি, বিজ্ঞাপন দিয়ে থাকি। তো এই জন্য এখানে বলা কমিউনিকেশন, এটা কমিউনিকেশনের একটা ওয়ে, তাই না? এটার মাধ্যমে লোকদের আমরা জানাতে পারি যে আমি এই জিনিসটা সেল করতে যাচ্ছি বা এই কাজটা আমি করতে যাচ্ছি। তারপরে দেখো বিলবোর্ডের কথাটা বলি, যে কি করে, আমাদের এই যে বিভিন্ন প্রসাধনী জিনিসপত্র কত সুন্দরভাবে আমাদের রাস্তাঘাটে বড় বড় বিলবোর্ডে টানায় রাখে, দেখতেও ভালো লাগে। এটার মাধ্যমে কি করা হয়,
যে প্রমোশন করা হয়, এটার মাধ্যমে মানুষকে জানানো হয় এই প্রোডাক্টটা সম্পর্কে। তো এতে হয় কি, মানুষ জানলো বা জেনে তোমার সাথে কমিউনিকেট করবে, তুমি যদি সেলার হয়ে থাকো। যেকোনো জায়গা থেকে কিনতে পারে। পোস্টার আছে, ইন্টারনেট আছে, মানে ওয়ে এগুলো। অনেকভাবেই আমরা কি করতে পারি, ইনফরমেশনটা নিতে পারি। এখানে কমিউনিকেশন মানে হচ্ছে অপর পক্ষ তোমার যে তথ্যটা সেটা পেলো কিনা, বা হচ্ছে অপর পক্ষ তোমার যে মেসেজটা পাওয়ার কথা সেই মেসেজটা তুমি কিসের মাধ্যমে দিয়েছো। আল্লাহু আকবার। ঠিক আছে? তো সেটাকে আমরা বলছি কমিউনিকেশন চ্যানেল। দেন চলে এসেছে আমাদের ডিস্ট্রিবিউশন চ্যানেল। ডিস্ট্রিবিউশন হচ্ছে আমরা যখন একটা প্রোডাক্ট রেডি করে ফেলেছি, এখন কি করব, আমাদের কাস্টমারের কাছে পৌঁছে দিব। তো এখন কাস্টমারের কাছে যখন পৌঁছে দিব বা হচ্ছে কাস্টমারকে দেখাবো, যেকোনো একটা হতে পারে। কোন ওয়েতে করলে আমাদের জন্য ভালো হয়, হ্যাঁ? কিভাবে করলে আমাদের জন্য ভালো হয়? ২ পক্ষের জন্য, বায়ার এবং সেলার ২ টার জন্যই ভালো হয়। তো নরমালি হচ্ছে ডিস্ট্রিবিউশন চ্যানেল বলতে বোঝায় যে আমার সাপ্লাই চেইনের মধ্যে প্রোডাক্ট গুলো কি করতেছে? লজিস্টিক এর মাধ্যমেই তো মুভ হয়, তাই না? তো এই মুভিং ম্যাটেরিয়াল গুলো আমার হচ্ছে কোন কোন প্লেসে যেয়ে কতদিন স্টে করতেছে। যেমন আমরা হচ্ছে ডিস্ট্রিবিউশন চ্যানেলের মধ্যে আ একটা বলি যে মেইনলি হচ্ছে ডিস্ট্রিবিউশন চ্যানেল হচ্ছে এরকম হতে পারে যে আমার ম্যানুফ্যাকচারিং কোম্পানি থেকে প্রোডাক্টটা ম্যানুফ্যাকচার করা হইলো। করে আমরা কোথায় দিব? এখান থেকে পাঠায় দিব বাইরের দেশে। তাই না? বাইরের দেশে গেলে আ ওরা কি করে? ওদের ডিস্ট্রিবিউশন চ্যানেল গুলো কি হয়? প্রোডাক্ট গুলো ডিরেক্ট চলে যায় না রিটেল স্টোরে, হ্যাঁ? তার আগে কি করা হয়? বিভিন্ন হচ্ছে ডিস্ট্রিবিউশন সেন্টার নামে স্টোর হাউস থাকে, বা বলা হয় ওয়্যার হাউস, হ্যাঁ? ওয়্যার হাউস থাকে, সেখানে প্রোডাক্ট গুলো আগে নেয়। তারপরে হচ্ছে randomly ওখান থেকে একটা পিক করে আবার একটু চেক-টেক করে যে ঠিকঠাক আছে কিনা। দেন হচ্ছে এগুলো তোমার হচ্ছে বিভিন্ন যে স্টোর গুলো থাকে, হ্যাঁ? ওদের যে সিলেক্টেড স্টোর গুলো থাকে ডিস্ট্রিবিউশন সেন্টারের কাছাকাছি, মা পড়ে যাবে। হুম? সেই স্টোর গুলোতে পাঠিয়ে দেয়। তো এইজন্য বলা হয় যে ডিস্ট্রিবিউশন চ্যানেল গুলো আমরা যে বলতেছি, ডিস্ট্রিবিউশন চ্যানেল গুলো বেস্ট এক্সাম্পল হচ্ছে তোমার ওয়্যারহাউস, হ্যাঁ? যেখানে আমরা কি করতে পারি? প্রোডাক্ট স্টোর করে রাখতে পারি। তারপরে হচ্ছে ট্রান্সপোর্টেশন এর কথা বলা হয়েছে। এগুলো ডিস্ট্রিবিউশন চ্যানেলের বিভিন্ন মাধ্যম। কারণ কি? আমার এই ট্রান্সপোর্টেশন এর মাধ্যমে প্রোডাক্ট গুলো এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। আমরা যদি চিন্তা করি, ম্যানুফ্যাকচারার যে আছে তার থেকে গেল ডিস্ট্রিবিউশন চ্যানেল। ডিস্ট্রিবিউশন চ্যানেল থেকে যাবে বিভিন্ন স্টোর গুলোতে, এবং স্টোর থেকে চলে যায় বিভিন্ন কাস্টমারের কাছে। এই যে প্রোডাক্ট গুলো এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতেছে, এটা মুভ করে এই ট্রান্সপোর্টেশন এর মাধ্যমেই। তো সেটাও আমাদের কি হচ্ছে, ডিস্ট্রিবিউশন চ্যানেল হিসেবে কাজ করে। কারণ ওইখানে প্রোডাক্ট গুলো কিছুক্ষণ থাকতেছে, মাঝে মাঝে কিছু দিনও থাকতেছে, স্টে করতেছে। ঠিক আছে? তো এজন্য এটাকে আমরা ডিস্ট্রিবিউশন চ্যানেল বলবো। নেক্সট হচ্ছে সেলিং চ্যানেল। মানে হচ্ছে আমরা প্রোডাক্ট গুলো এখন কোথায় দিলাম? স্টোর হাউসে দিলাম। স্টোর হাউস থেকে প্রোডাক্ট গুলো আমার কি হয়ে যাবে? আমার যে লাস্ট বায়ার আছে তাদের কাছে চলে যাবে। তো তাদের কাছে যাওয়ার ২ টা ওয়ে আছে। একজন হচ্ছে ডিস্ট্রিবিউটর, আরেকটা হচ্ছে রিটেইলার। ডিস্ট্রিবিউটর যে আছে, ওই যে আমরা একটু আগে যে পড়লাম, ডিস্ট্রিবিউশন যে চ্যানেল গুলো আছে, মানে ওয়্যার হাউসে যে প্রোডাক্ট গুলো রাখা হয়, সেখান থেকে প্রোডাক্ট গুলো আমার রিটেল স্টোর গুলোতে চলে যায়। তো এই ডিস্ট্রিবিউশন চ্যানেল ওয়ালারা যারা আছে, অনেক সময় তারা কি থার্ড পার্টি হয়ে থাকে না? যে এক জায়গায় অনেকগুলো প্রোডাক্ট রাখে, তারপর যার যার জায়গায় পাঠিয়ে দেয়। তো সেজন্যই ওরাও কিন্তু একটা চ্যানেল, হ্যাঁ? ওরা হচ্ছে উম হোলসেল, আমরা যদি বলি হোলসেল মানে বিশদ আকারে সেল করে। আর রিটেইলার যারা আছে তারা কি করে? হোলসেলারের চেয়ে একটু কম অ্যামাউন্টে প্রোডাক্ট হচ্ছে সেল করে থাকে। তো এই জন্যই আমাদের এখানে ডিস্ট্রিবিউটর বলো, রিটেইলার বলো, ২ জনেই কি হচ্ছে সেলার হিসেবে কাজ করতেছে। মানে সেলিং চ্যানেল হিসেবে কাজ করতেছে। সাথে আরো আছে, এই যে আমরা প্রোডাক্ট গুলো এক জায়গা থেকে আরেক জায়গায় আনা নেয়া করতেছি, এবং হচ্ছে কি প্রোডাক্ট গুলো সেল করতেছি। সেল করার জন্য আমার বিভিন্ন ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি এই সেলিং অ্যাক্টিভিটিস এর সাথে জড়িত।
কিভাবে জড়িত? আমরা যেহেতু প্রোডাক্ট গুলো সেল করতেছি একটা অর্থের বিনিময়ে, তাহলে এখানে কি বিভিন্ন এলসি ওপেন করা হয়, বিভিন্ন বন্ড ওপেন করা হয়। সেগুলো আমরা হচ্ছে ব্যাংকের মাধ্যমে করে থাকি অর ইন্স্যুরেন্স কোম্পানির মাধ্যমে করে থাকি, এবং হচ্ছে আমাদের যে ট্রানজেকশনটা হয় সেটা ব্যাংকিং এর মাধ্যমে হয়। এই জন্য এই ব্যাংক এবং হচ্ছে ইন্স্যুরেন্স যে কোম্পানিগুলো আছে তারাও সেলিং চ্যানেলের আন্ডারে অন্তর্ভুক্ত। বুঝা গেল কোনটা কি? কমিউনিকেশন আমরা কাকে বলছি, ডিস্ট্রিবিউশন কাকে বলছি, এবং সেলিং চ্যানেল চ্যানেল কাকে বলতেছি। তারপরে হচ্ছে আমার কম্পিটিশন। কার সাথে কার হচ্ছে কম্পিটিশন আমরা করতে পারি? আমরা হচ্ছে কম্পিটিশন বলতে বোঝায় যে মার্কেটে একই ধরনের প্রোডাক্ট যারা তৈরি করে তাদের মধ্যে কম্পিটিশন হইতে পারে। ডিফারেন্ট টাইপের প্রোডাক্ট যারা তৈরি করে তাদের মধ্যেও কম্পিটিশন হইতে পারে। কিসের কম্পিটিশন হইতে পারে? ডিফারেন্ট টাইপের প্রোডাক্ট সেল করলে তাদের হচ্ছে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন বা প্রফিট ম্যাক্সিমাইজেশন এর একটা আহ কি হতে পারে? কম্পিটিশন হতে পারে। মার্কেটে তার হচ্ছে কতটুকু আধিপত্য আছে সেটার একটা কম্পিটিশন হইতে পারে। তো সেটার উপর ডিপেন্ড করে আমার হচ্ছে কম্পিটিশনের ক্লাসিফিকেশন করা হয়েছে। সবার প্রথমে বলা হয়েছে তুমি ব্র্যান্ডের সাথে ব্র্যান্ডের যে কম্পিটিশনটা দেখতে পাও। যে একটা ব্র্যান্ডের সাথে আরেকটা ব্র্যান্ডের যেই আম একটা প্রতিযোগিতা হয়ে থাকে, সে ব্র্যান্ড বলতে আমরা বুঝাইতেছি যারা অফার করে সিমিলার প্রোডাক্ট আর সার্ভিস টু দ্য সেম কাস্টমার এট সিমিলার প্রাইসেস। তাই না? এখানে ব্র্যান্ড বলতে আমরা যদি ক্লোদিং ব্র্যান্ড গুলো দেখি, আমাদের ক্লোদিং ব্র্যান্ড অনেকগুলোই আছে। তারা কি করে? তাদের প্রোডাক্ট সেম। মানে হচ্ছে কি সেম, তারা হচ্ছে আ ফিনিশ গার্মেন্টস সেল করতেছে এবং হচ্ছে দেখা যায় তাদের যে প্রাইস গুলো কম্পিটিটিভ একটা প্রাইস থাকে। মোটামুটি আ আমরা যদি বলি আড়ং, তারপরে ইয়েলো, আ তারপরে হচ্ছে আর্টিসান। আর্টিসান অবশ্য বাইরের। আ আমাদের বাংলাদেশের গুলো যে ব্র্যান্ড হাউস আছে সেগুলো যদি আমরা দেখি, সেগুলোতে যে প্রোডাক্ট সেল করা হয় সেগুলোর প্রাইস এবং হচ্ছে টাইপস যদি বলি মোটামুটি কাছাকাছি হয়ে থাকে। তো এই জন্য বলা তাদের মধ্যেও কিন্তু কম্পিটিশন চলে কে কত কাস্টমার অ্যাট্রাক্ট করতে পারে এবং হচ্ছে কত বেশি সেল করতে পারে। হুম। যেমন হচ্ছে এখানে আহ, উম, তোমার হচ্ছে অটোমোবাইল কোম্পানির একটা এক্সাম্পল দেওয়া হয়েছে। টয়োটা হইতে পারে, হোন্ডা। তারা হচ্ছে একটা কি কম্পিটিটর হিসেবে কাজ করে, কারণ হচ্ছে তারা একটা ব্র্যান্ড হাউস। টয়োটা কোম্পানির আমরা হচ্ছে বিভিন্ন গাড়ি দেখে থাকি, হোন্ডা কোম্পানির বিভিন্ন গাড়ি দেখে থাকি বা হচ্ছে বাইক দেখে থাকি। তো তাদের মধ্যে সবসময় একটা প্রতিযোগিতা হয়। আর আমরা যদি আমাদের ক্লোদিং ব্র্যান্ড নিয়ে বলি, আমাদের এখানে ক্লোদিং ব্র্যান্ড হিসেবে যে লোকাল মানে আমাদের বাংলাদেশি যে ব্র্যান্ড গুলো আছে সেটার কথা বলতে পারি। ওদের মধ্যে যে একটা প্রতিযোগিতা হয়ে থাকে। ইন্ডাস্ট্রি রিলেটেড কি হবে? যে আমার একটা ইন্ডাস্ট্রির সাথে আরেকটা ইন্ডাস্ট্রির কি ধরনের কম্পিটিশনটা হয়ে হয়ে থাকে। যেমন হচ্ছে এখানে বলা হয়েছে দ্যাট মেক দ্য সেম প্রোডাক্ট অর ক্লাস অফ প্রোডাক্ট। তাহলে কি হবে? একই ধরনের প্রোডাক্ট তৈরি করে যে ইন্ডাস্ট্রি গুলোর, তাদের মধ্যে যে প্রতিযোগিতা হয়ে থাকে। আমরা যদি বলি আমাদের টেক্সটাইল কোম্পানির ক্ষেত্রে অনেকগুলো ফ্যাক্টরি আছে, তাই না? ফ্যাক্টরি তো আর একটা না। ওই ফ্যাক্টরির সাথে আরেকটা ফ্যাক্টরির যে প্রতিযোগিতাটা হয়ে থাকে, আমি যদি বলি আমার ইপিলিয়নের সাথে ফকিরনি ড্রয়ার যে আছে, তাদের এটা কম্পিটিশন হতে পারে। যদিও দুইটা দুই প্রান্তে অবস্থিত। কিন্তু হচ্ছে আহ যদি এরকম ধরি, গাজীপুরে যতগুলো ভালো ভালো টেক্সটাইল ফ্যাক্টরি আছে তাদের নিজেদের মধ্যে যে কম্পিটিশন হয়, মানে ইন্ডাস্ট্রি গুলোর নিজেদের মধ্যে, ফ্যাক্টরি গুলোর যে নিজেদের মধ্যে যে কম্পিটিশনটা হবে আমরা তাকে বলতেছি ইন্ডাস্ট্রি কম্পিটিশন। তারপরে কি বলছে? ফর্ম কম্পিটিশন। হ্যাঁ, আচ্ছা। ফর্ম কম্পিটিশন হচ্ছে এটা সার্ভিসের ক্ষেত্রে বলা হয় যে আমরা যখন কোনো একটা প্রোডাক্ট তৈরি করি এবং হচ্ছে প্রোডাক্ট তৈরি করার পরে আমরা হচ্ছে দেখি যে আমার কম্পিটিশন যার সাথে ছিল সে কিভাবে তার প্রোডাক্ট গুলোর ডেলিভারি করার পর তার হচ্ছে যে আমরা রিটার্ন কিছু সার্ভিস টার্ভিস দিয়ে থাকি না? উম
সেটা হতে পারে, বা এরকম হতে পারে যে ফর্ম যেহেতু বলা হয়েছে, মানে তুমি যে প্রোডাক্ট গুলো তৈরি করতেছো এই প্রোডাক্ট গুলোর মধ্যেও একটা কি কম্পিটিশন হতে পারে। যে এমন যদি হয় যে আমরা যে একটা স্পেসিফিক ফ্যাক্টরি ধরলাম, সে হচ্ছে সব প্রোডাক্টই তৈরি করে, মানে গার্মেন্টস সবগুলোই তৈরি করে, মেন্স কিডস ওমেন্স গার্মেন্ট তৈরি করে সবগুলো। তারপরেও তৈরি করলেও তার হচ্ছে এই তিনটা প্রোডাক্টের মধ্যে কোনটা সবচেয়ে বেশি সেল হয়, বা হচ্ছে কোনটা তার মার্কেটে সবচেয়ে বেশি কি বলবো এটাকে, চাহিদা আছে, তার কোন প্রোডাক্টের মার্কেটে সবচেয়ে বেশি চাহিদা আছে। তাহলে কি আমরা যদি দেখি যে কিডস ওয়্যার এর অনেক বেশি চাহিদা ওই ইয়ের, তাহলে বলবো যে কিডস ওমেন এবং হচ্ছে মেন্স এর যে প্রোডাক্ট গুলো আছে সে প্রোডাক্টের সাথে কম্পিটিশন করে এগিয়ে আছে। ঠিক আছে, যে একটা নির্দিষ্ট কোম্পানির যে প্রোডাক্ট গুলো থাকে সেই প্রোডাক্টের নিজেদের মধ্যে যদি কম্পিটিশন হয়ে থাকে তখন আমরা তাকে ফর্ম কম্পিটিশন বলবো। আচ্ছা, তারপরে কি বলা হয়েছে, জেনারিক কম্পিটিশন। জেনারিক কম্পিটিশন হচ্ছে a company sees its competition as all companies that compete for the same consumer dollar. এটা হচ্ছে তোমার একটা প্রাইসের উপর কম্পিটিশন নেওয়া, যে আমার প্রোডাক্ট গুলো সেল করতেছে একই ধরনের ইন্ডাস্ট্রি, বা আমরা যদি বলি একই ধরনের ফ্যাক্টরি, ফ্যাক্টরি যদি বলি মোটামুটি একই ধরনের প্রোডাক্ট সেল করে, কিন্তু সেল করলেও কে কতটুকু কম্পিটিটিভ প্রাইসে সেল করতে পারতেছে, এটাও একটা দেখার বিষয়। যে দেখা যায় কি যে আমাদের সবচেয়ে ট্রাস্টেড কিছু কাস্টমার থাকে যারা সর্ব অবস্থাতে আমাদের থেকে প্রোডাক্ট কিনে, এরকম কিছু কাস্টমারও থাকে। তো তাদের কাছে আমরা হচ্ছে একটা ডিসকাউন্ট প্রাইসে প্রোডাক্ট সেল করে থাকি, যে তারা আমাদের ভ্যালিড কাস্টমার। তোমরা দেখো না বিভিন্ন ওই যে অফার টফার থাকে, যে জিপি স্টার যারা, তারা হচ্ছে এই প্রোডাক্ট যদি পারচেস করে তারা একটা স্পেশাল ডিসকাউন্ট পায়। বা হচ্ছে তোমার বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ড থাকে, ক্রেডিট কার্ডে তোমার পারচেসিং এর ক্ষেত্রেও ডিসকাউন্ট থাকে, বা হচ্ছে বিভিন্ন ফ্যাসিলিটিস দিয়ে থাকে। তো এই এই ধরনের ফ্যাসিলিটি বা বেনিফিট দেওয়ার ক্ষেত্রে কোম্পানিগুলো কি করে, কম্পিট করে, কে কতটুকু ভালো বেনিফিট দিতে পারে বা হচ্ছে কম্পিটিটিভ প্রাইসে প্রোডাক্টটা কাস্টমারের হাত পর্যন্ত পৌঁছে দিতে পারে। সেগুলো নিয়ে যখন আমরা কম্পিটিশন করব তাকে আমরা বলবো জেনারিক কম্পিটিশন। তো কম্পিটিশনের ফর্ম যদি বলি, কম্পিটিশনের ফর্মটাকে আমরা এই ৪ টা ভাগে ভাগ করতে পারি। ব্র্যান্ড ওয়াইজ হইতে পারে, ইন্ডাস্ট্রি বিভিন্ন ফর্মে হইতে পারে, এবং হচ্ছে কি আমাদের ট্রানজাকশন যে ভ্যালুটা হইতে পারে, বিভিন্ন অফার দেওয়ার ক্ষেত্রে যে ভ্যালুটা হইতে পারে, সেটা নিয়েও আমরা কি করতে পারি, কম্পিটিশন দিতে পারি। তারপরে বলা হয়েছে আমরা এনভায়রনমেন্টটা দেখি। আমরা যখন মার্কেটিং করব তখন এনভায়রনমেন্টটা কি হবে। নামো। তোমরা উম, আচ্ছা, মার্কেটিং এনভায়রনমেন্টকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। বলা হচ্ছে টাস্ক এনভায়রনমেন্ট, আর একটা হচ্ছে আমরা যদি একটু ব্রডলি দেখি। টাস্ক হইতেছে এই প্রোডাক্টটার প্রোডাক্ট বলে মার্কেটিং এর সাথে জড়িত যা যা আছে। আমরা যদি ধরি যে একটা আশেপাশের একদম কাছাকাছি ইন- আহ কি থাকতে পারে, এটা যে লোকজন থাকতে পারে, প্রোডাক্ট থাকতে পারে, যে কোনো জিনিস হইতে পারে, তাকে আমরা টাস্ক এনভায়রনমেন্ট বলে। মানে এটা হচ্ছে কি ছোট পরিসরে ওর সাথেই জড়িত, শুধু অন্য কোথাও এটা যাবে না, সেটাকে আমরা টাস্ক এনভায়রনমেন্ট বলি। যেমন প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন, এই ৪ টা জিনিস আমরা যেটা মাত্র পড়ে আসলাম মার্কেটিং এর টুল মিক্স হিসেবে। তো এটা তো থাকবেই, এটা হচ্ছে কি ওর ইন্টারনাল ইস্যু। আমরা এটাকে ইন্টারনাল এক্সটার্নাল বলতে পারি, তাহলে হয়তো তোমাদের বুঝতে সুবিধা হবে। যে টাস্ক এনভায়রনমেন্ট যদি বলি, এটা একদম ওর ভিতরের জিনিসপত্র, বা এটা ছাড়া ওর হবেই না। ওর কাছাকাছি কিছু কাজ যেগুলো করা হয় সেগুলো হইতে পারে টাস্ক এনভায়রনমেন্ট। তারপরে হচ্ছে কার কাছে ও সেল করবে, এবং কোন ডিস্ট্রিবিউশন চ্যানেলের মাধ্যমে পাঠাবে, কাস্টমার কারা কারা, এগুলো হচ্ছে ওর সম্পূর্ণ নিজের আয়ত্তে থাকে। তারপরে হচ্ছে বিভিন্ন হচ্ছে মার্কেটিং এ এজেন্সির কথা বলা হয়েছে, কারণ হচ্ছে তারা মার্কেট রিসার্চ করে, রিসার্চ করে আপডেটেড
যে ইনফরমেশন গুলো সেগুলো শেয়ার করে বিভিন্ন বিজনেসম্যানদের সাথে বা হচ্ছে অর্গানাইজেশন কোম্পানিগুলোর সাথে এগুলো শেয়ার করে। তো এগুলো কিন্তু তোমার এই প্রোডাক্ট না মার্কেটিং এর সাথে জড়িত। দেখো এখানে যতগুলো এক্সাম্পল দেওয়া হয়েছে সবগুলো আর আমি না বললাম, জাস্ট হচ্ছে এটা বলি, যেমন ব্যাংকিং, ইন্স্যুরেন্স কোম্পানি, ট্রান্সপোর্টেশন, টেলিকমিউনিকেশন কোম্পানি, এগুলো হচ্ছে কি লাগবেই, এগুলো ছাড়া আমাদের হবে না। এটা কি একটা বিজনেস পরিচালনা করতে গেলে এই আমার এই যদি বলি আমার সারাউন্ডিংটা কেমন হবে, এই আশেপাশে যারা আছে এদেরকে নিয়েই হয়। তো এদেরকে আমার লাগবেই, এটা আমার হচ্ছে একদম কাছাকাছির যে উম, কি বলবো এটাকে এলিমেন্টস, সেই এলিমেন্টস গুলো, সেইটা হচ্ছে টাস্ক এনভায়রনমেন্ট। আর ব্রড বলতে বোঝাচ্ছে বড় আকারের। আমরা যদি বলি ইকোনমিক্স পড়েছিলাম না, মাইক্রো আর ম্যাক্রো, সেই হিসেবেও তোমরা এটা দেখতে পারো যে ছোট পরিসরে যেটা থাকবে, কাছাকাছি যেটা থাকবে, সেটাকে আমরা বলতে পারি টাস্ক। এবং হচ্ছে ব্রডলি যেটা থাকবে, মানে সারা বিশ্ব নিয়ে হবে বা হচ্ছে অনেক বিশদ আকারে অ্যামাউন্ট থাকবে, পিপল থাকবে, পপুলেশন থাকবে, যদি আমরা ওরকম ধরি, তখন আমরা তাকে ব্রড এনভায়রনমেন্ট বলতেছি। যেমন আমরা কি করতে পারি, ডেমোগ্রাফিক এনভায়রনমেন্ট অ্যানালিসিস করতে পারি। এই এই যেখানে যে ব্রড এনভায়রনমেন্টের কি বলা হয়েছে, এলিমেন্টস গুলো যদি বলি, বলা হয়েছে এইগুলো মার্কেট রিসার্চার যারা আছে তারা এই এলিমেন্টস গুলোর উপরে অ্যাকচুয়ালি কাজ করে। কি কাজ করে? ডেমোগ্রাফিক এনভায়রনমেন্ট বলতে আমরা আসলে কি বুঝি? ডেমোগ্রাফিক হচ্ছে কোন একটা দেশের স্পেশাল, আমরা যদি কোন একটা জাতি ধরি, কোন একটা বয়স ধরি, পেশা ধরে যদি আমরা তাদেরকে ক্লাসিফাই করি, আমরা হচ্ছে তখন তাকে ডেমোগ্রাফি বলতে পারি। যেমন মার্কেটিং যখন আমরা করব বা হচ্ছে প্রমোশনাল বিভিন্ন অ্যাক্টিভিটিস পরিচালনা করতে যাই, তখন আমরা ডেমোগ্রাফিক অ্যানালাইসিস করি। যে ডেমোগ্রাফিক অ্যানালাইসিস কিসের উপর করতে পারি, যে আমি একটা প্রোডাক্ট সেল করব, সেটা হচ্ছে কি, তো এখানে ডেমোগ্রাফিক অ্যানালাইসিস কার উপরে হবে তাহলে? মানুষের বয়সের উপরে। কিডস ওয়ার যেহেতু বলেছি, তাহলে কোন ক্লাসের মানুষের উপরে হবে? যারা ছোট, তাদের উপরে হবে, যাদেরকে আমরা বলতে পারি কিডস। যাদের বয়স হচ্ছে 4 থেকে একদম হচ্ছে 10-12 বছর পর্যন্ত, তাদেরকে আমরা বলতে পারি কিডস। এরকম এজ কে আমরা যখন ডিভাইড করে দেই এবং হচ্ছে 12 থেকে আমরা যদি ধরলাম 18 বছর পর্যন্ত, তার অ্যাডোলসেন্স, এদেরকে আমরা বলতে পারি একটা ক্লাস। তারপরে 18 থেকে মধ্য বয়স যদি বলি 30 পর্যন্ত, এইটার একটা ক্লাস। 31 থেকে আমরা যদি ধরি 50, সেটা আরেকটা ক্লাসের পিপল। সো আমরা যখন এরকম বিভিন্ন ক্রাইটেরিয়া দিয়ে মানুষকে ক্লাসিফাই করব, তখন আমরা তাকে ডেমোগ্রাফিক বলতে পারি। এটা তো বললাম আমি এইজ নিয়ে। এমন যদি হয় আমরা পেশা নিয়ে বলতেছি, প্রফেশন নিয়েও এরকম কি ক্লাসিফাই করতে পারি না? মানুষকে বিভিন্ন ভাগে ভাগ করতে পারি না? পারি। যে ডাক্তারিতে কারা আছে, কিছু কিছু মার্কেটিং প্রোডাক্ট, কিছু কিছু প্রোডাক্ট থাকে যেগুলো অনলি ফর ডক্টরস। হ্যাঁ, থাকে না অনেক প্রোডাক্ট, যেমন হচ্ছে ডাক্তারি যে আইটেম গুলো আছে, এগুলো তো আর আমাদের জন্য না। এগুলো কি আমরা বুঝবো? আমরা এগুলো করব? বা মার্কেটিং যদি করে আমাদের এলাকায় এসে, যদি কোনো একটা ডাক্তারি প্রোডাক্ট সেল করার জন্য সে মার্কেটিং করে, মানুষজন কি আর ওগুলো বুঝবে? মার্কেটিংটা হবে কোথায়? ডাক্তারি প্রোডাক্ট যেখানে ডাক্তারি প্র্যাকটিস করা হয়, সেই জায়গায় যে ওই প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট করলে যে কাজ হবে, মানে বিভিন্ন হাসপাতাল, বিভিন্ন হচ্ছে মেডিকেল যে কলেজগুলো আছে, সেখানে যে করলে দেন হচ্ছে কাজ হবে। তো এইভাবে আমরা যখন আমাদের এরিয়া গুলোকে ভাগ করে নেই, তখন আমরা তাকে বলি ডেমোগ্রাফিক এনভায়রনমেন্ট। তারপরে কি বলছে, ইকোনমিক। ইকোনমিক কোনটা হবে? আমার অর্থনীতি রিলেটেড যে এনভায়রনমেন্ট হইতে পারে, সেটাই এখানে ইকোনমিক এনভায়রনমেন্ট। অর্থনীতি রিলেটেড কি হইতে পারে? আমার এটা ইন্টারনাল। আমরা এখানে ইকোনমিক বললে আবার দুইটাই বুঝাই, মাইক্রো হইতে পারে, ম্যাক্রো হইতে পারে। যেহেতু এটা ব্রডলি আমরা বলেছি, আমরা যখন শুধু ওই ফ্যাক্টরির নিয়ে আলোচনা করব, ফ্যাক্টরি ইকোনমিক ইস্যু নিয়ে আমরা হচ্ছে যখন দেখব, তখন এটা ছোট পরিসরে হয়ে যাবে। আর যখন আমরা আসলে ফ্যাক্টরিটাকে তুলনা করব আমার দেশের বৃহৎ পরিসরে, যখন তুলনা করব, তখন এটা আসলে ব্রডলি হয়ে যাবে, যেটাকে আমরা ম্যাক্রো বলি। তো ওইটা একটা এনভায়রনমেন্ট হইতে পারে। ন্যাচারাল এনভায়রনমেন্ট মিনস আমার ন্যাচারাল যেই
জিনিসগুলো আছে, গ্যাস, তেল, পানি, আলো, বাতাস সবকিছুই, হ্যাঁ? এগুলো হচ্ছে ন্যাচারাল এনভায়রনমেন্ট, এগুলো আমরা দেখি। বিভিন্ন টেকনোলজি ইউজ করে আমরা যেই কাজগুলো করি মার্কেটিং করার ক্ষেত্রে, যে আমার অ্যাভেলেবল কি কি টেকনোলজি আছে, কোন টেকনোলজি ব্যবহার করে আমি মার্কেটিং করতে পারবো বা করলে আমার জন্য ভালো হবে, সেগুলো এখানে দেখা। পলিটিক্যাল আর লিগ্যাল ইস্যু বিভিন্ন থাকে, যে এখন পলিটিক্যাল স্টেবিলিটি নাই আমার দেশে। তো এখন হচ্ছে এই প্রোডাক্টটা যদি লঞ্চ করি তাহলে এতটা লাভবান হব না, কারণ হচ্ছে পলিটিক্যাল অস্থিরতা যেহেতু চলতেছে, দাঙ্গা ফাসাদ চলতেছে, তখন মানুষজন আর কেনাকাটা কি করবে, প্রাণ ভয়ে ঘরে থাকে, তাই না? তো এরকম বিভিন্ন ইস্যু থাকতে পারে, সেগুলো যদি থাকে তখন আমরা এটাকে লিগ্যাল এবং পলিটিক্যাল ইস্যুর আন্ডারে ফেলতে পারি। সোসিও কালচারাল যে এনভায়রনমেন্ট, সেটা কি হবে, আমার হচ্ছে এক এক দেশের কালচার এক এক রকম, সমাজ এক একটা সমাজ এক এক রকম, তো সবার কাছে কিন্তু মার্কেটিং করতে পারবো না সব প্রোডাক্ট। যেমন উপজাতিরা যেই সব প্রোডাক্ট ব্যবহার করে সেটার সাথে আমরা নর্মাল মানুষ প্রোডাক্ট ব্যবহার করব, সেটা একটু ডিফারেন্ট হইতেই পারে। বিভিন্ন ডিফারেন্ট হয় কি, সে খাবার দাবারে, তাদের লাইফস্টাইল, তো এগুলো সব ডিফারেন্ট। তো এই ডিফারেন্ট জিনিসগুলো অ্যানালাইসিস করে তোমার হচ্ছে প্রোডাক্টকে সেইভাবে প্রমোশন করা হয়। দেখবা উম আহ আহ কি বলা হয়, যে দেখো স্পেসিফিক একটা প্রোডাক্ট যদি বলি, ইন্টারন্যাশনাল বিভিন্ন প্রোডাক্ট থাকে, যেমন হচ্ছে খাবারের কথা বলি, পিৎজার কথা বলি, এটা কি হয়, ডমিনোস পিৎজা সব দেশেই আছে মোটামুটি। তো এটার আবিষ্কারক যে দেশ, তাদের দেশে একরকম ভাবে খাওয়া। আমি যদি ধরি আমেরিকাতে ডমিনোস পিৎজা তুমি খাইতে গেছো, সেটার টেস্ট আর বাংলাদেশের ডমিনোস পিৎজার টেস্ট কি সেম হবে? বা হচ্ছে তারা যদি মার্কেটিং করে, আমরা মার্কেটিং এর কথাই বলি, মার্কেটিং যে পলিসিতে করবে বাংলাদেশে সে পলিসিতে করবে না। আমরা যদি চায়নার কথা বলি, চায়নাতে যে পদ্ধতিতে মানে জিনিসপত্র, আম, খাবারের কথাই বলতেছিলাম, ফুডের কথা, ওদের দেশে যেটা হালাল আমাদের দেশে সেটা হারাম, তাই না? তো ওরকমই আমরা যখন স্পেসিফিক কোনো ডিভাইড করব আমার কালচার উপর ডিপেন্ড করে, তখন আমার হচ্ছে প্রোডাক্টটার মার্কেটিং করার ওয়েটাও চেঞ্জ হয়ে যাবে। প্রোডাক্টটা সেল করার বা হচ্ছে প্রোডাক্টটা ম্যানুফ্যাকচার করার ক্ষেত্রেও একটু ডিফারেন্ট হইতে পারে। তো এগুলো হচ্ছে বিভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট বলতে পারি দিক, যেগুলোর উপর ডিপেন্ড করে আমরা কি করি, আমাদের মার্কেটিং এর কাজগুলো করে থাকি। তারপরে বলা হয়েছে মার্কেটিং প্রসেসটা কি হবে, যে আমরা তো মার্কেটিং করলাম, হ্যাঁ, করব, তো কিভাবে করতে পারি? করতে পারি এরকম, যে আমরা যে প্রোডাক্টটা সেল করতে চাই সেল করতে চাই সেটা আমার মার্কেটে নিয়ে মানুষকে দেখাইতে হবে। সাথে মানুষের মনের মধ্যে সে প্রোডাক্টটা গেঁথে দিতে হবে, যাতে মানুষ পরবর্তীতে সেটা কিনে, তাই না? তুমি যদি প্রপার ওয়েতে এটা না করো, তাহলে সেল করতে পারবো না একটা জিনিস। তো এই জন্যই বলা, আমরা কোন প্রসেসে করি, মানে একটা নিয়ম তো থাকে, তাই না? সেই নিয়মটা কি, সবার প্রথমে আমরা কি করি, যে প্রোডাক্টটা সেল করতে চাই তার আগে আমাদের মার্কেট অ্যানালাইসিস করতে হয়, যে আমার কাস্টমার আসলে কি চায়, কাস্টমারের নিড ওয়ান গুলো কি কি, যে কাস্টমারের প্রয়োজন আছে কি না একটা প্রোডাক্টের। তোমার প্রয়োজন নাই, কাস্টমার চাইতেছে না, কিন্তু ওরকম একটা প্রোডাক্ট তুমি তৈরি করে বাজারে নিয়ে আসছো, তখন কি হবে না, প্রোডাক্টটাই সেল হবে না। প্রোডাক্ট সেল না হলে তোমার কোম্পানি চলবে না। মানে এগুলোর কনসিকুয়েন্স একটার সাথে আরেকটা অনেক বেশি জড়িত, হ্যাঁ। তো সেজন্য বলা, যে আগে আমাদের কি করতে হবে, মার্কেট প্লেস এবং কাস্টমারের নিড এবং ওয়ান্টস কি কি আছে সেটা অ্যানালাইসিস করতে হবে, তারা কি চায় সেটা আমাদের দেখতে হবে। তারপরে তারা যেটা চায় সেটার উপর ডিপেন্ড করে আমাদের কি করতে হবে, মার্কেটিং করার স্ট্র্যাটেজি তৈরি করতে হবে। এমন যদি হয় কাস্টমাররা নতুন কোনো ফিচার্স চাচ্ছে তোমার ওই প্রোডাক্টের ভিতরে,
তো নতুন একটা ফিচার যদি চায়, ধরলাম মোবাইল মোবাইল কোম্পানি গুলোই তো তোমরা আসলে অনেক বেশি দেখেছো যে মার্কেটিং করে কিভাবে। আ বা বিভিন্ন হচ্ছে নতুন, নতুন ফিচারস নিয়ে আসে। নিয়ে এসে ওই ফিচারটাই তোমার হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট এর মাধ্যমে কি করে কাস্টমারকে দেখায় যে এই জিনিসটা আসছে এই প্রোডাক্ট এর মধ্যে। তখন কি হয়? আমরা জানতে পারি ও আচ্ছা এরকম হয়েছে, তাহলে তো এখন কেনা যায়। তাহলে কি কাস্টমারের নিড এবং ওয়ান্টস কি ছিল সেটা এনালাইসিস করলো। করে আম্মু এটা পড়বে। তুমি যাও ওই রুমে যাও। নানা ভাইয়ের কাছে যাও। তাহলে কি হবে? কাস্টমার কি চাচ্ছে সেটার উপর ডিপেন্ড করে আমরা কি করতে পারি? বিভিন্ন স্ট্র্যাটেজি তৈরি করতে পারি যে কিভাবে আমরা এটার অ্যাডভার্টাইজমেন্ট করলে, কোন পজিশন অ্যাডভার্টাইজমেন্ট করলে আসলে আমার এই প্রোডাক্টটা কাস্টমার অনেক বেশি আ কিনতে পারবে বা কাস্টমার আমার প্রোডাক্ট সম্পর্কে জানতে পারবে। তারপরে বলা হয়েছে কনস্ট্রাক্ট ইন্টিগ্রেটেড মার্কেটিং প্রোগ্রাম টু ডেলিভারস সুপারিয়র ভ্যালু। তোমার মার্কেটিং প্রোগ্রাম যেটা হয় মানে হচ্ছে আমরা কিভাবে কাজগুলো করব, হোল কাজটা কিভাবে করব সেটা আগে তৈরি করতে হবে। উহুম, হ্যাঁ, হ্যাঁ, তারপর সেটা তৈরি করার উদ্দেশ্য কি? আমরা যেন ভ্যালুটা ক্রিয়েট করতে পারি। কার কার কাছে? আমার হচ্ছে কনজিউমার এর কাছে, আল্টিমেট যে কাস্টমার আছে তার কাছে। সে হচ্ছে কি আমার নির্দিষ্ট প্রোডাক্টটা কিনলো এবং তার বিনিময়ে সে কি করলো? আমাকে একটা মূল্য দিল। তো সেটা আমি তৈরি করতে পারতেছি কিনা। অনেক সময় দেখা যায় প্রোডাক্ট আমি সেল করতেছি কিন্তু আমার অ্যাকচুয়াল যে ভ্যালুটা ক্রিয়েট করার কথা আমি সেটা করতে পারতেছি না। ভ্যালু বলতে এখানে হচ্ছে মানির কথা বলতেছি, হ্যাঁ? যেই অ্যামাউন্টটা সেল করার কথা, যেই প্রাইস এ আমার সেল করার কথা আমরা পারতেছি না। অনেক সময় দেখা যায় কম প্রাইসে সেল করে দিতে হয়। সময় শেষ আ তাই সেল করে দিতে হবে বা প্রোডাক্ট এর ডিফেক্ট আসছে তাই সেল করে দিতে হবে বা প্রোডাক্টটা আসলে আমার কাস্টমার পছন্দ করেনি তাই হচ্ছে অল্প দামে ডিসকাউন্ট দেখিয়ে সেল করে দিতে হবে। তো এজন্যই বলা যে আমার আ প্রোডাক্টটা শুরু থেকে শেষ পর্যন্ত আ যেভাবেই আমরা করি না কেন মার্কেটে এমন একটা ভ্যালু ক্রিয়েট করতে হবে যেন আ পুরোটা ভালো একটা দামে সেল করা যায়। এবং বলা হয়েছে আমরা একটা প্রফিটেবল রিলেশনশিপ তৈরি করব। এই রিলেশনটা আমরা তৈরি করতে পারি কিসের মাধ্যমে? ভালো প্রোডাক্ট এবং ভালো সার্ভিস প্রোভাইড করে, হ্যাঁ? যে আমরা যদি ভালো প্রোডাক্ট এবং সার্ভিস দেই নেক্সট টাইমে কিন্তু ওই কাস্টমার আবার তোমার কাছেই আসবে। এসে বলবে যে নতুন কি আছে? দেখি না? এই যে আমাদের বিভিন্ন ব্র্যান্ড হাউস গুলো আছে আড়ং বলি, আ তারপরে কি আছে বাচ্চাদের জন্য অনেকগুলো আরো ব্র্যান্ড হাউস আছে। তো যেটাই থাকুক, ওরা কি করে? ওরা একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি করে নিয়েছে, ফেস ভ্যালু তৈরি করে নিয়েছে। আমরা কিছু হইলে ওখানে যাই এবং হচ্ছে শপিং মানেই হচ্ছে ওইসব প্লেস থেকেই কিনতে হবে। ওইসব ব্র্যান্ড হাউস থেকেই কিনতে হবে। এটা হচ্ছে কিভাবে হয়েছে? ওই ব্র্যান্ড হাউস গুলো মানুষের মনে জায়গা করে নিতে পেরেছে। যার কারণে এরা হচ্ছে লয়াল কাস্টমার। যখন প্রয়োজন হয় ওদের কাছ থেকেই কিনে। তো এইজন্যই বলা এখানে আমাদেরকে এমনভাবে একটা রিলেশন তৈরি করতে হবে যেন পরবর্তীতে আমার হচ্ছে উইথআউট এনি মার্কেটিং আ এমন একটা পরিস্থিতি তৈরি করতে হবে যেন তারা আমার কাছে আসে, যেকোনো মূল্যেই আসে। তো তুমি যখন কাস্টমারের ইয়ে করতে পারবা, কাস্টমার থেকে ভ্যালু নিতে পারবা, তখনই তুমি প্রফিট এবং কাস্টমারের যে ইকুইটি সেটা অর্জন করতে পারবা। কাস্টমারের যে তুমি সেলার হিসেবে প্রফিট নিতে পারবা। কারণ কি? কাস্টমার তোমার কাছেই আসে বারবার, হ্যাঁ? তুমি হচ্ছে যে যেটা ফেস ভ্যালু যদি বলি, আমরা হচ্ছে ফেস ভ্যালু ক্রিয়েট করে ফেলতে পেরেছি। তাই হচ্ছে কাস্টমার আমার কাছে আসে এই প্রোডাক্টটা কেনার জন্য। তো এটা হচ্ছে হয় কি গুড রিলেশন তৈরি হয়েছে। এইজন্যই কাস্টমার আসে। গুড প্রোডাক্ট তুমি প্রোভাইড করতে পারতেছো, সার্ভিস দিতে পারতেছো, তাই কাস্টমার তোমার কাছে আসে। তাই বলা হয় আমরা যদি লাস্টে একটা জিনিস দেখো বলছে ক্যাপচার ভ্যালু ফ্রম কাস্টমারস ইন রিটার্ন। এখানে হচ্ছে কি কাস্টমার থেকে আমরা কি করি?
ভ্যালুটা ক্যাপচার করি। এই ভ্যালুটা বলতে হচ্ছে আমরা একটা মূল্য নেই যেটার মাধ্যমে আমরা আমাদের প্রফিটটা কি করি বাড়াইতে পারি বা হচ্ছে প্রফিটটা ক্যালকুলেশন করি বা প্রফিটটা নিতে পারি। তো যেটাই হোক আমরা যখন মার্কেটিং করব বা হচ্ছে নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করব তখন আমাদের এই স্টেপস গুলো ফলো করতে হয় বা হচ্ছে এইভাবে আমরা কাজটা করে থাকি। তাই বলা হয়েছে এটাকে প্রসেস। আচ্ছা, এটা হচ্ছে কনজিউমার বিহেভিয়ারের একটা হচ্ছে মডেল আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, কনজিউমার বিহেভিয়ার একটা মডেল দেখতে পাচ্ছি। কনজিউমার বিহেভিয়ার আসলে আগে টার্মটার সাথে একটু পরিচয় হয়ে নেওয়া উচিত। এটা কি হইতে পারে যে কাস্টমার তোমার মার্কেটিং পলিসিটা এত ভালো ছিল যে অনেক অনেক কাস্টমারকেও ক্যাপচার করতে পারছে, অনেক কনজিউমারকেও জানাইতে পারছে তার প্রোডাক্টটা সম্পর্কে। হ্যাঁ, তো সেটা একটা ওয়ে হইতে পারে। এই মাধ্যমে আমরা কি করতে পারি? মার্কেটিং করতে পারি। এবং হচ্ছে সাথে দেখো পাশে ইকোনমিক্যাল, টেকনোলজিক্যাল, পলিটিক্যাল ইস্যু গুলো দেওয়া, এটা তো জানোই। একটু আগে আমরা ডিসকাস করলাম। এগুলো আমরা কি এনালাইসিস করি মার্কেটিং করার ক্ষেত্রে। আসে না। তুমি কি করছো? দেখতে পাচ্ছি। তারপরে হচ্ছে বায়ার্স এর ব্ল্যাক বক্স। এই ব্ল্যাক বক্সটাকে আসলে বলা হয় তোমার হচ্ছে যদি বলে এক একজন মানুষের ভিতরে কি জিনিসটা থাকে, কি থিঙ্কিং কাজ করে, সেই ভিতরের জিনিসটাকে ব্ল্যাক বক্স বলা হয়েছে। যেমন বায়ার্স এর ডিসিশন প্রসেস, যে ও আসলে প্রোডাক্টটা যে কিনবে সেই ডিসিশনটা কি হবে, কোন ওয়েতে করবে, এবং হচ্ছে সাথে ও কিনবে কিনা, হ্যাঁ, কিনবে কিনা সেই ব্যাপারগুলো এটার সাথে জড়িত। দেখো এখানে পাশে বলা হয়েছে ক্যারেক্টারিস্টিক অ্যাফেক্টিং কনজিউমার বিহেভিয়ার, যে আমাদের এখানে কিছু অপশন থাকবে বা কিছু আম, জিনিস থাকবে যেগুলো আমাদের কাস্টমারের প্রোডাক্ট কেনার ক্ষেত্রে কি করতেছে, প্রভাবিত করতেছে যে এই জিনিসগুলো সে কিনবে কিনা। এমন হইতে পারে যে তুমি মার্কেটিং যখন করা হয়েছে ভালোই দেখেছো, আরে অনেক সুন্দর করে করা হয়েছে, আরে প্রোডাক্টটা তো মনে হয় অনেক ভালোই হবে। তো তুমি ডিসিশন নিয়েছো কিনবা, তো কিনতে যাবা, তো তার আগে চিন্তা করলে আচ্ছা দেখি আমার ফ্রেন্ডদের মধ্যে কেউ কিছু কিনেছে কিনা, এই প্রোডাক্টটা কিনেছে কিনা, তাদের থেকে একটু ফিডব্যাক নিই। তো দেখা গেল তুমি হচ্ছে দুইজন ফ্রেন্ডের সাথে কথা বলা, দুইজনের মধ্যে একজন হচ্ছে বলল যে ভাই তুই প্রোডাক্টটা কেন, এটা হচ্ছে একদম মার্কেটের সেরা প্রোডাক্ট, অনেক ভালো হবে, অবশ্যই কেনা উচিত। আরেকজন বলল না ভাই যেমন ভাবে বলেছিল আমি সেরকম কোনো আহ আউটপুট পাইনি, না কেনাই ভালো। তাহলে কি হচ্ছে এখানে ক্যারেক্টারিস্টিক হচ্ছে তোমার মাউথ অফ ওয়ার্ড, যে ওরা যেটা বলেছে সেইটা তোমার এখন ডিসিশনটাকে হোল্ড করে রাখতেছে, তুমি তো কনফিউশনে পড়ে গেলা। একজন বলছে ভালো, একজন বলছে ভালো না, তাই না? তো এইটাকে আমরা বলি বায়ারের ব্ল্যাক বক্স, যে আমাদের ডিসিশন গুলো কি হবে। এখন এটা ডিসিশনটা ডিপেন্ড করে সম্পূর্ণ সে কনজিউমার উপরে, সেটা এখানে কারো কোনো হাত নেই। তারপরে কি হচ্ছে, তুমি যদি প্রোডাক্টটা কিনে ফেলো তাইলেই হয়ে যাচ্ছে সেটা বায়ারের রেসপন্স।
মার্কেটিং করলো প্রোডাক্ট হচ্ছে যখন তুমি পছন্দ করলা, সাপোজ পছন্দ করে মার্কেটে গেলা এবং সেই প্রোডাক্টটা যখন কিনে ফেললা, তখন আমরা তাকে বাইরের রেসপন্স বলি। যেমন হচ্ছে এখানে প্রোডাক্টটা চয়েস করা, এখানে একটা অপশন থাকে, তুমি ব্র্যান্ডের চয়েস করতে পারো বা হচ্ছে কোনটার উপর মার্কেটিং করা হয়েছিল সেই প্রোডাক্টটা নিতে পারো, এবং হচ্ছে কোন সময়ে কিনতেছো এবং কোন অ্যামাউন্ট দিতেছো তুমি, সেটা আমরা বলি মার্কেটিং রেসপন্স। যদি কিনো, মেইন কথা হচ্ছে কিনে ফেললে প্রোডাক্ট, এটাই হচ্ছে রেসপন্স। তো এটাও হচ্ছে একটা ইম্পর্টেন্ট ইস্যু যে আমরা কনজিউমার বিহেভিয়ার এভাবে করতে পারি। তো বলা হয়েছে ক্যারেক্টারিস্টিক, যে মাত্রই যে আমরা এখানে দেখলাম, ওই যে 2 নাম্বার যে মডেলটা আমরা বক্সটা দেখতে পাচ্ছি, ব্ল্যাক বক্স, এখানে দেখলাম না যে কি কি ক্যারেক্টারিস্টিক এফেক্ট করে। ওইখানে আমরা কি করতে পারি, কালচারাল দিতে পারি, সোসাইল, পার্সোনাল, সাইকোলজিক্যাল ক্যারেক্টারিস্টিক। দেখো আমি যে এক্সাম্পলটা দিয়েছি এটা তাহলে কি হবে, তুমি ওপিনিয়ন নিয়েছো, এখন তোমার এটা হইতে পারে সম্পূর্ণ নিজের ব্যক্তিগত ব্যাপার যে তুমি কিভাবে করবা না করবা, এগুলো তো আর বিশদ বর্ণনার কিছু নেই, তাই না? এখন একটা প্রোডাক্ট তুমি বাই করবা কি করবা না, বা হচ্ছে করলে কেমন হবে, বাইং বিহেভিয়ারের উপরে কেমন হচ্ছে প্রভাব ফেলে, সেটার উপর ডিপেন্ড করে একটা ডিসিশন, এই যে বাইং ডিসিশনটার টাইপস বর্ণনা করা হয়েছে। যে তুমি যদি একটা প্রোডাক্ট কিনো, তাহলে এটা দেখতে কিরকম হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি হাই ইনভলভমেন্ট আছে, লো ইনভলভমেন্ট একটা টার্ম বলা হয়েছে। সিগনিফিকেন্ট ডিফারেন্স বিটুইন দ্য ব্র্যান্ড যদি থাকে, মানে ব্র্যান্ডের মধ্যে ভালোই ডিফারেন্স আছে, আর এটা দেখতে পাচ্ছি বলা হয়েছে কিছু ডিফারেন্স আছে। তাহলে সিগনিফিকেন্ট ডিফারেন্স যদি থেকে থাকে কোনো ব্র্যান্ডের মধ্যে এবং ওখানে হাই ইনভলভমেন্ট থাকে, তাহলে কি হবে, আম, যে বাইং ডিসিশনটা হবে সেটা একটু ঝামেলাকর হয়ে যাবে। যে তোমার ডিসিশনটা নেয়া একটু কষ্টকর হয়ে যাবে, যে আসলে আমি কার থেকে নিব, কিভাবে করলে ভালো হয়। আর যদি দেখা যায় ডিফারেন্স তোমার হচ্ছে আছে আলাদাই, কিন্তু হচ্ছে লো ইনভলভমেন্ট, মানে হচ্ছে তোমার ব্র্যান্ড হাউসের সাথে ওরকম ভালো মানে টান নাই, না যেটা পাইলাম সেটাই হইতে পারে, তখন আমরা কি করি, ভ্যারাইটি চেক করি, যে আচ্ছা দেখি দুইটার মধ্যে কোনটা ভালো হয়, একটা আহ চয়েস নিতে পারি তখন। বাট এমন যদি হয় দুইটাই ডিফারেন্ট, বাট আমি দুই ব্র্যান্ড হাউসকে পছন্দ করি, তখন আমাদের ডিসিশন নেওয়া একটু কষ্টকর হয়ে যায়। তাই ওইটা বলা হয়েছে কমপ্লেক্স বাইং বিহেভিয়ার। তারপরে বলা হয়েছে দুইটার মধ্যে কি ডিফারেন্সটা নাই বা হচ্ছে অনেক কম, তখন আমার কি করে, উম বাইং বিহেভিয়ারটাকে কিভাবে ইনফ্লুয়েন্স করে সেটার একটা কথা বলেছে, রিসোনেন্স রিডিউসিং বাইং বিহেভিয়ার, আর একটা হচ্ছে হ্যাবিচুয়াল বাইং বিহেভিয়ার। হ্যাঁ, হাই ইনভলভমেন্ট যদি থাকে আর হচ্ছে ফিউ ডিফারেন্স থাকে, তখন তাদের যে বাইং বিহেভিয়ারটা সেটা একটু কমে যাবে। আর হচ্ছে নর্মালি যদি দুইটাই কম কম থাকে, তখন হচ্ছে নর্মাল ওয়েতে আমরা যে শপিং করি সেইটাই বলা হয়েছে। তো এটা একটা পার্থক্য বলতে পারো, যে যদি মানুষ এরকম এরকম করে কিনে, তখন ওদের মধ্যে এই ফ্যাক্টর গুলো থাকলে ওরা কোন কোন প্রোডাক্ট গুলো কিভাবে কিনতে পারে সেটা আমরা একটা বলতে পারি ক্লিয়ার। এটা ধৈর্য না, এই যে এটা দেখি তো। তারপরে হচ্ছে এই যে মানুষ যে কিনবে, হ্যাঁ প্রোডাক্ট কিনবে, তখন সেটারও আবার একটা প্রসেস আছে। আমরা একটু আগে দেখলাম মার্কেটিং, দেখি না মা, আমরা একটু আগে দেখলাম মার্কেটিং প্রসেস। হ্যাঁ, এখন এটা দেখবো হচ্ছে একটা মানুষ যেটা প্রোডাক্ট কিনবে সেটার প্রসেসটা কি। সবার প্রথমে হচ্ছে তোমার যখন একটা প্রোডাক্ট কেনার প্রয়োজন হয়, তখন আসলে কি নিড, আগে নিড অ্যানালাইসিস করতে হয়। আমার দরকার আছে কিনা একটা মোবাইলের, যদি দেখি আমার আমার যে মোবাইলটা কিনেছিলাম আগে, এটা অনেক বছর ইউজ করেছি, এখন আর চলতেছে না, তো তখনই আমরা প্রয়োজন ফিল করি নতুন একটা কিছু। অনেক সময় নিড হচ্ছে আরো অনেক ধরনের হতে পারে, তোমার আছে বাট তারপরে তোমার মন চাইতেছে আরেকটা কিনি, এটা হচ্ছে তোমার নিড। এটা হচ্ছে ডিপেন্ড করে পার্সন টু পার্সন, তো এটার উপর কারো হাত নেই। হ্যাঁ, এটা হচ্ছে তোমার নিড বেশি হলে তো প্রোডাক্ট ওয়ালাদের অনেক ভালো, তাই না, ওদের সেল হবে বেশি। তো বায়ার
যারা কিনবে তাদের ডিসিশন ফেজটা এরকম হয় যে সে যদি মনে করে তার প্রোডাক্ট কেনার প্রয়োজন আছে, তখন সে কি করবে, সে প্রোডাক্ট সম্পর্কে আরো বেশি ইনফরমেশন সার্চ করা শুরু করবে। ওই মোবাইলটা কিনবো যে আমার হচ্ছে গুগল সার্চ করে আগে দেখতে হবে যে এটা কি কি ফিচার্স আছে, দাম কত, তারপরে ব্যাটারির হেলথ কত, এগুলো এগুলো আমরা দেখি। তো ইনফরমেশন দেখলাম, দেন হচ্ছে কোম্পানি সার্চ করি যে আসলে কোন কোম্পানি নিব, স্যামসাং কোম্পানি নিব না ওয়ান প্লাস নিব না আইফোনই নিয়ে নিব নাকি হচ্ছে নর্মালটা ফোন নিব, কি নিব। আমরা হচ্ছে ফিচার্স গুলো সার্চ করি যে কোন কোম্পানি আমার সেম ফিচারই একটু কম দামে দিতেছে বা কম্পিটিটিভ প্রাইসে দিতেছে, আমরা সেইটা খোঁজার চেষ্টা করি। এর জন্য বলে ইভালুয়েশন অফ অল্টারনেটিভ। দেন এগুলো থেকে আমরা হচ্ছে ডিসিশন নেই আমি প্রোডাক্টটা কিনবো কিনা। যদি আমি আমি যদি ভালো একটা প্রোডাক্ট কিনতে চাই কম্পিটিটিভ প্রাইসে, তো আমি অ্যানালাইসিস করবো আমার কাছে পাঁচটা যদি কোম্পানি থেকে, পাঁচটা কোম্পানি থেকে দেখে টেকে আমরা হচ্ছে পারচেজ ডিসিশন নেব। তারপরে পোস্ট পারচেজ ডিসিশন হচ্ছে তুমি কেনার পরে যদি ইউজ করে দেখো ভালো আছে, তখন কি হবে, ওই কোম্পানির প্রতি তোমার হচ্ছে লয়ালিটি বাড়বে। তুমি আবার নেক্সট আবার কেনার চিন্তা ভাবনা করবা বা হচ্ছে আরেকজনকে সাজেস্ট করবা। ওকে, তারপরে হচ্ছে মার্কেট সেগমেন্ট। মার্কেট সেগমেন্টেশন যেটা, এটা হচ্ছে কি আমরা একটু আগে বললাম না, আহ, সবার প্রথমে যে কি ছিল এনভায়রনমেন্ট বললাম না, টাস্ক এনভায়রনমেন্ট আর হচ্ছে ব্রড এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্টের মধ্যে ছিল যেমন ইয়ে ছিল না, ডেমোগ্রাফিক একটা টার্ম ছিল। সেগমেন্টটা আসলে এরকমই যে আমরা ডেমোগ্রাফিক যে ব্যাপারটা আছে ওইটার উপর ডিপেন্ড করে আমরা যখন কোনো প্রোডাক্টকে বা কনজিউমারকে যখন বিভিন্ন ভাগে ভাগ করি তখন আমরা তাকে সেগমেন্টেশন বলি। দেখো, আমরা যদি ডেফিনেশনটা একটু আলোচনা করি যে বায়ার ইন এনি মার্কেট ডিফার ইন দেয়ার ওয়ান্স রিসোর্স লোকেশন, তাই না? কারণ হচ্ছে কি এক দেশের সাথে আরেক দেশের কালচার মিলে না, খাদ্যাভ্যাস মিলে না, লাইফ স্টাইল মিলে না। তো তাদের ক্ষেত্রে আমরা কি করি যে তাদের এই যে অভ্যাসগুলো আছে বা হচ্ছে জিনিসগুলো আছে সেটার উপর ডিপেন্ড করে আমরা ভাগ করি। সেগমেন্ট মানেই হইতেছে ভাগ করা। আমরা কাস্টমারকে এই এই এরিয়ার উপরে এইভাবে ভাগ করতে পারি, তখন আমরা তাকে বলি সেগমেন্টেশন। মানে আমরা তো মার্কেটকে সেগমেন্ট করতেছি, তাহলে আমরা কি করব, মার্কেটকে বিভিন্ন এজ হইতে পারে, প্রোডাক্টের টাইপ হইতে পারে, তারপরে হচ্ছে বিভিন্ন প্রফেশন, মানুষের প্রফেশনের উপর ডিপেন্ড করে আমি কি করতে পারি, ভাগ করতে পারি। আমি ডেমোগ্রাফিক ডেমোগ্রাফিক সেগমেন্টেশনের কথা বলতেছিলাম। তো এইভাবে আমরা কি করতে পারি, আমাদের মার্কেটটাকে ভাগ করে দিতে পারি। যদি ভাগ করি তখন আমরা তাকে বলি সেগমেন্টেশন। এখন সেগমেন্ট করতে গেলে তোমার হচ্ছে চারটা ইম্পর্টেন্ট ইস্যু আসে এখানে। যেমন বলছে সেগমেন্টিং কনজিউমার মার্কেট, আমরা কি করতে পারি, কাস্টমার যে মার্কেটটা আছে ওইটাকে ভাগ করলাম। আমরা করতে পারি বিজনেসের যে মার্কেট আছে সেটাকেও আলাদাভাবে ডিভাইড করি। তারপরে কি হিসেবে ভাগ করি, ইন্টারন্যাশনাল, ন্যাশনাল না ইন্টারন্যাশনাল। যদি দেশের মধ্যে হয়ে যায় সেগমেন্টেশনটা, তখন আমরা হচ্ছে বলি ওটা ন্যাশনাল লেভেলের আছে। আর ইন্টারন্যাশনাল লেভেলে হচ্ছে ওই প্রোডাক্টটা যদি আমি ইন্টারন্যাশনাল লেভেলে সেল করি। আর হচ্ছে এই সেগমেন্টেশনের জন্য যে যে জিনিস প্রয়োজন আছে এই ইস্যুগুলো তোমার হচ্ছে দেখতে হবে। মিস, ওকে, আমাদের আরেকটা অনলাইন ক্লাস আছে। হ্যাঁ বলেছিল ওটা 11:30টায় না? দেরি আছে তো, আর মাত্র না 4 বাজে, দেখি এটা স্লাইডার কত বড়। এই শেষ শেষ, এটার বেশি না, মানে 11:30টার আগে আমি শেষ করে ফেলবো, এটা অল্পই আছে। শেষ করে দিলে তো আমারই লাভ, তোমাদের লাভ। আর অল্প একটু থাকে কি আর। কি বলতেছিলাম জানি, মার্কেট সেগমেন্টেশন। দেখো, কনজিউমার মার্কেটকে আমরা যদি সেগমেন্ট করি, আমি মাত্রই বলতেছিলাম না, এই যে ডেমোগ্রাফিক হিসেবে যদি ভাগ করি, কনজিউমার যেহেতু যেহেতু মানুষের উপর আমরা এই সেগমেন্টেশনটা করব, তখন মানুষের উপরে করতে গেলে আমরা কি হিসেবে করতে পারি, তার হচ্ছে ন্যাশনালিটি নিয়ে করতে পারি, ধর্ম নিয়ে আমরা ভাগ করতে পারি, তারপরে হচ্ছে কোন স্টেটে থাকে কোন কান্ট্রিতে থাকে সেটার উপর ভাগ করতে পারি। ওভাবে করলে আমরা তাকে বলি জিওগ্রাফিক। আর ডেমোগ্রাফিকটা তো আমি একটু আগে তোমাদের ব্যাখ্যা করলাম, বিভিন্ন যদি এইজ, জেন্ডার, তারপরে হচ্ছে ফ্যামিলি,
তাদের ইনকামের উপরেও ডিপেন্ড করে আমরা করতে পারি। এগুলো যদি করি তখন তাকে আমরা ডেমোগ্রাফিক বলি। তারপরে সাইকোগ্রাফিক হচ্ছে সাইকোলজিক্যাল যে টার্ম গুলো আছে সেগুলো নিয়ে যদি আমরা ভাগ করি, যে এক এক সোসাইটিতে একরকম ভাবে চলে। কেউ হচ্ছে খুব বাইন্ডিং অবস্থায় থাকতে পছন্দ করে, মানে হচ্ছে ক্লোজ টু দেয়ার ফ্যামিলি, এরকম একটা মেন্টালিটি আছে, ওইভাবে থাকতে পছন্দ করে। অনেকে হচ্ছে ডিফারেন্ট মানে বাবা মার সাথে থাকবে না, আলাদা থাকতে পছন্দ করে। এইটা সম্পূর্ণ কালচারের উপরে, হ্যাঁ। তো ওরকম ভাবেও আমরা যদি ধরি, এটা সোশ্যাল ইস্যু, লাইফস্টাইল, এগুলো হচ্ছে সাইকোলজিক্যাল ইস্যু। আর বিহেভিয়ার মানে তো জানি আমরা যে তোমার নিজস্ব মতবাদ কি, তোমার জ্ঞান কি বলে, তুমি কি চাও না চাও, সেটার উপর ডিপেন্ড করে যখন আমরা আমাদের কনজিউমারকে ডিভাইড করি, তাকে আমরা বলতেছি বিহেভিয়ারিয়াল। আর বিজনেস মার্কেট, এটাও ওই একই কথাই কিন্তু বারবার আসতেছে। দেখো, এই বিজনেসটাও আমরা কি করতে পারি, সেম ভাবে জিওগ্রাফিক্যাল ডেমোগ্রাফিক্যাল এই ওয়েতে আমরা কি করতে পারি, ডিভাইড করতে পারি, হ্যাঁ। যে আমি টার্গেট কাস্টমার কারা হবে ওটার উপরে তো ডিপেন্ড করে আমরা মার্কেট ডিভাইড করি, সেটাই। দেন ইন্টারন্যাশনাল মার্কেট আমরা ডিভাইড করব, এটাও সেম একই ভাবেই করা হয়, যে আমার জিওগ্রাফিক লোকেশন কোথায় আছে, কোন গ্রুপের মানুষকে নিয়ে কাজ করব, কোন অ্যাকচুয়ালি রিলিজনের মানুষকে নিয়ে কাজ করব, আহ, তারা কারা হবে, এইভাবে যখন ভাগ করবো ইন্টারন্যাশনালি, তখন তাকে ইন্টারন্যাশনাল লেভেল করব। আর হচ্ছে আবার এই ইফেক্টিভ সেগমেন্টেশন করতে গেলে আমার কিছু রিকোয়ারমেন্ট লাগে, হ্যাঁ। এই রিকোয়ারমেন্ট একটু পড়বা ভালো করে, এটা ইম্পর্টেন্ট টপিক। কি বলা হয়েছে, হ্যাঁ আসেন, রিকোয়ারমেন্টটা কি বলা হয়েছে দেখো। বলা হয়েছে কিছু জিনিস থাকবে যেটা হচ্ছে কি আমার মেজারেবল হবে। কি মেজারেবল হইতে পারে, আমরা কি মেজার করতে পারি, দেখো সাইজ মেজার করতে পারি, পারচেসিং পাওয়ার, পারচেসিং পাওয়ার মানে মানুষ এই প্রোডাক্টটা কিনবে কিনা, হ্যাঁ। আর সাইজ মানে কতজন মানুষ এই প্রোডাক্টটা কিনবে। কেন চালাইতেছে এটা দেখো, তোমার একটু পর পর খালি মনে পড়ে। হ্যাঁ, তো এইগুলোকে আমরা বলি মেজার করতে পারি, এগুলো কিন্তু আমাদের ক্যালকুলেশনের বিষয়, বা আমরা কি বলি ফোরকাস্টিং করি এই জিনিসগুলো, হ্যাঁ। তাই বলা হয়েছে মেজারেবল। দেন বলা হয়েছে এক্সেসিবল, যেটা তুমি কি করতে পারবা, সেগমেন্ট যেগুলোকে রিচ করতে পারবা, যে সেগমেন্ট গুলোকে তুমি রিচ করতে পারবা, সেটাকে আমরা বলতেছি এক্সেসিবল। যেমন হচ্ছে কি, আসলে সেগমেন্ট অনেক টাইপেরই আমরা করেছি, তাই না? ওই ভাগের মধ্যে কোনগুলো নিয়ে আমরা কাজ করতে পারতেছি, কোনগুলো ইজিলি এক্সেসিবল, সেগুলোকে বলা হচ্ছে, মানে এইভাবে আমাদের কাজ করতে হয়, যেটা আমরা মেজারেবল করতে পারবো, মেজার করতে পারবো, এক্সেস করতে পারবো, সেগুলোই আমার এখানে অ্যানালাইসিস করা হয়। তারপরে বলা হয়েছে সেই সেগমেন্ট গুলো আমরা যে ভাগ করছি সেটা প্রফিটেবল হবে কিনা সেটা দেখা, এবং হচ্ছে উম যেই হিসেবে আমরা ভাগ করতেছি কিনা সেইটাতে আমরা প্রফিট অর্জন করতে পারবো, যদি আমরা প্রপারলি ওই কনজিউমার গুলোকে প্রপারলি অ্যাট্রাক্ট করতে পারি, যেটাকে অ্যাকশনেবল বলা হয়েছে। মানে ধাপগুলো কি, যে আমি যদি প্রোডাক্ট ইয়ে করি, আহ আগে ভাগ করি, মার্কেটটাকে ভাগ করলাম, ভাগ করে আম, ওই ভাগ করলেও আসলে ওই অনুযায়ী কাজ করতে পারতেছে কিনা। যেমন আমি যদি বলি যে আমি এটা স্পেশাল প্রোডাক্ট সেল করতে চাচ্ছি, এটা শুধু আমার বাংলাদেশের উপজাতি যারা আছে তাদের জন্য। তো এখন তুমি এটার অ্যাডভার্টাইজমেন্ট কিভাবে করতে পারো, বিভিন্ন টিভি চ্যানেলে দিতে পারো। মানে এটা হচ্ছে তোমার এক্সেসিবল পয়েন্ট, মানে তোমার এতটুকুই ক্ষমতা আছে, তোমার এত টাকা নাই যে তুমি ওখানে যে ফিজিক্যালি মার্কেটিং করবা। তো আসলে হয় কি, ফিজিক্যালি একটা জিনিস মার্কেটিং করলে ওটার প্রভাব অনেক বেশি পড়ে। তুমি ওদের কাছে যে ওদের সাথে কথা বলে প্রোডাক্টটা ইন্ট্রোডিউস করতেছো। আর এখানে হচ্ছে টিভিতে, টিভি কতজন দেখে, অনেক এখন দেখেও না, সেভাবে করতেছো। তো এক্সেসিবল জিনিসটা অবশ্যই ইম্পর্টেন্ট, যে তুমি সেগমেন্ট করছো ঠিকই, বাট হচ্ছে ওই সেগমেন্টটা এক্সেস করতে পারতেছো না, তাইলে কিন্তু তোমার এই যে বাকি যে দুইটা এরিয়া আছে ওই দুইটা তুমি মিট করতে পারবা না। তাই কিন্তু বলা হয়েছে যে এই আমরা সেগমেন্ট করলেও এইগুলো সেগমেন্ট গুলো এক্সেসিবল কিনা, সাবস্টেন্সিয়াল কিনা, এবং হচ্ছে ওই সেগমেন্ট গুলোতে আমরা হচ্ছে ঠিকঠাক ভাবে প্রোডাক্ট কাস্টমারকে অ্যাট্রাক্ট করে সেল করতে পারতেছে কিনা। আচ্ছা, আরেকটা টার্ম আছে প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন নাম থেকে আমরা বুঝতে পারতেছি এটা আমরা কি করব, একটা প্রোডাক্টের সাথে আরেকটা প্রোডাক্টের পার্থক্যটা কোন দিকে থাকলে ভালো হয়, বা হচ্ছে একটা প্রোডাক্টের সাথে আরেকটা প্রোডাক্টের একটা ডিফারেন্স
এনে মার্কেটে পজিশন দেওয়া। ঠিক আছে, এই জিনিসটাকে আমরা ডিফারেন্সিয়েশন বলি। তো প্রোডাক্টের ডিফারেন্সিয়েশন কি হয়? আমরা তো প্রোডাক্ট বললেই এটা কি হইতে পারে, তার ফিজিক্যাল ফর্মে আলাদা হইতে পারে, সে সার্ভিস হিসেবে আলাদা সার্ভিস দিতে পারে, মানুষ টু মানুষ আলাদা সার্ভিস দিতে পারে। মানে হচ্ছে সেম প্রোডাক্ট তোমরা দুই বন্ধু কিনলা, একই প্রোডাক্ট, তো একই প্রোডাক্ট দুই বন্ধুর কাছে ভালো নাও লাগতে পারে, একজনের কাছে ভালো লেগেছে আর একজনের কাছে ভালো লাগে নাই। তো এটা তাদের পার্সোনাল ডিফারেন্সিয়েশন। লোকেশন ওয়াইজ ডিফারেন্ট হইতে পারে, একটা প্রোডাক্টের ইমেজ ডিফারেন্ট হইতে পারে। মানে বুঝতে পারতেছো তো আমি এখানে ডিফারেন্সিয়েশন বলতে কি বোঝাচ্ছি? প্রোডাক্টের ক্ষেত্রে আমরা বিভিন্ন ভাবে ডিফারেন্সিয়েশন করতে পারি। প্রোডাক্ট পজিশনিং, এই যে প্রাইস, পজিশন হচ্ছে আমরা মিক্স করেছিলাম না, মার্কেটিং মিক্স, সে মার্কেটিং মিক্স এর মধ্যে ছিল পজিশন করা প্রোডাক্ট। মানে আমি প্রোডাক্টটাকে কোথায় নিয়ে মার্কেটিং করলে, অ্যাডভার্টাইজমেন্ট করলে আমার হচ্ছে লোকজন ভালো এটার সুবিধা পাবে বা হচ্ছে জানলো, সেটাকে আমরা পজিশনিং বলতে পারি। ওকে, এই দেখো সবার লাস্টের লাইনটা আমরা দেখি, বাইং প্রসেসটাকে যেন সহজ করে এরকম ওয়েতে আমরা কি করতে পারি, মার্কেটিংটা করতে পারি এমন ভাবেই করা যেন মানুষের মাথায় সেটা বসে যায়। পজিশনিংটা হচ্ছে, প্রোডাক্ট পজিশনিং হচ্ছে প্রোডাক্টটা মানুষের মনের মধ্যে গেঁথে দেওয়া। এটা তুমি কিভাবে করবে এটা তোমার উপর ডিপেন্ড করে। লাস্টলি হচ্ছে প্রোডাক্ট লাইফ সাইকেল। এটা তোমরা অনেকেই পড়ে আসছো, এটা একদম কমন, এটা প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে সেম, বা আমরা বলি যে প্রসেস ওইটার ক্ষেত্রেও সেম থাকে। যে কি থাকে, একটা প্রোডাক্ট আমরা যখন মার্কেটে নিয়ে আসি সবার প্রথমে কি থাকে, ইন্ট্রোডাকশন স্টেজে থাকে। যে এখানে আমরা কি করি, ইন্ট্রোডাকশন করি, প্রোডাক্টটা মাত্রই কি করতেছি, মার্কেটিং করতেছি, যে এই প্রোডাক্টের এই ফিচার্স আছে, এই সুবিধা তো আপনারা পাবেন, এরকম বলে আমরা ইন্ট্রোডাকশন স্টেজে বিভিন্ন মার্কেটিং পলিসি করে থাকি। দেন হচ্ছে কি, ওই মার্কেটিংটা দেখে আস্তে আস্তে তোমার প্রোডাক্টটা সেলিং শুরু হয়ে যায়, মানে মানুষজন কেনা শুরু করে। যদি মার্কেটিং ভালো করতে পারো, পজিশনিং ভালো করতে পারো, পজিশনিং মানে মানুষের মনে প্রোডাক্টটা গেঁথে দিতে পারছো, তাহলে কি হবে, প্রোডাক্টের গ্রোথ হবে। হ্যাঁ, এখানে সেলিং এর গ্রোথ হবে, গ্রোথ স্টেজটা আমরা দেখতে পাচ্ছি, এখানে গ্রোথ হবে মানে উঁচুতে উঠতে থাকবে, উঠতে থাকবে। এই উঁচুতে উঠতে থাকতে যখন স্টেজটা থাকে, এখানে আরো কিছু অবশ্য কথাবার্তা আছে, যেমন তোমরা পড়ে আসছো এখানে, ইন্ট্রোডাকশন স্টেজে প্রোডাক্টের দামটা একটু বেশি থাকে, কারণ এখানে হচ্ছে ওরা অল্প অ্যামাউন্টের প্রোডাক্টটা তৈরি করে, তাই হচ্ছে দাম একটু বেশি থাকে। যখন দেখে কাস্টমার বেশি চাইতেছে, তখন ওরা কি করে, প্রোডাক্টটা বাল্ক প্রোডাকশনে নিয়ে যায়। নিয়ে গেলে তখন আমাদের কি হয়, প্রোডাক্টের দাম আস্তে আস্তে কমতে থাকে এবং মানুষজন কিনতে থাকে। ওকে, কিনতে থাকলো, গ্রোথ হতে 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 ম্যাচুরিটি স্টেজে চলে গেল, যেখানে কি হয়, আমার মানুষ প্রোডাক্ট কিনেও সবচেয়ে বেশি, এবং এখানে দামও কি থাকে, একদম কম্পিটিটিভ একটা প্রাইসে থাকে, নর্মাল একটা দামে থাকে। তারপরে মানুষ কিনতে কিনতে কি হয়, অনেক পচায় ফেলে একটা জিনিস, আমরা যখন বাজারে আসে নতুন ট্রেন্ড হয়, কিনতে কিনতে ওই জিনিসটা একদম শেষ করে দেই। ম্যাচুরিটি স্টেজে তাই হয়, যে সবাই কিনে ফেলছে, এই স্টেজে সবাই কিনে ফেলেছে, মানে সবার প্রয়োজন শেষ, তখন কি হবে, মানুষ আর কিনতে চাবে না। কারণ হচ্ছে এই স্টেজে সবাই কিনে ফেলে, তখন কি হবে, ওই প্রোডাক্টের ডিমান্ড আস্তে আস্তে কমতে থাকবে এবং এটা ডিক্লাইন হইতে থাকে, হইতে হইতে ডিক্লাইন যে স্টেজটা যখন চলে আসে, প্রোডাক্টের দাম তখন আরো কমে যায়। কিন্তু কেনার তো মানুষ নাই, কারণ অলরেডি মানুষজন এটা কিনে ফেলেছে, কে কিনবে? তারপরেও ইয়েগুলো, ওই যে ব্র্যান্ড হাউস গুলো বিভিন্ন অফার দেয়, অফার দিয়ে যদি কিছু কাস্টমার পায়, সেল করে দেয়। এইভাবে আস্তে আস্তে একটা প্রোডাক্ট আমার মার্কেট থেকে চলে যায়। এটাকে আমরা বলি প্রোডাক্টের লাইফ সাইকেল। তো এটা তোমরা পড়ে এসেছো আশা করি অনেকবারই, অনেকগুলো কোর্সের মধ্যে এটা ছিল কমন একটা টপিক। তাহলে এই ছিল তোমাদের মার্কেটিং এর বেসিক্স, এটাই হচ্ছে সবার লাস্ট স্লাইড। আর নাই, পারবা না এই মার্কেটিং, আমরা একটু বড়ই কিন্তু হইতেছে একদম সহজ। এখানে তোমাদেরকে জাস্ট মেইন যেই বেসিক্স টপিক যদি বলি, একদম ইনিশিয়াল টপিক গুলো দেখানো হয়েছে। হ্যাঁ, এটা ভালো করে পড়বা, এটা থেকে ফুললি অ্যাকসেপ্ট কোশ্চেন হওয়ার মতো একটা চ্যাপ্টার। তো আজকে আমরা যা পড়লাম এটা নিয়ে তোমাদের কোনো প্রশ্ন আছে, জিজ্ঞাসা আছে? যদি থাকে করতে পারো। এটা আমি ক্লাসরুমে এখন মনে হয় দেই নাই, দিয়ে দিব আশা করি খুব দ্রুতই।